আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা, চিকিৎসা আগ্রহী যারা আছেন, অনুরাগী যারা আছেন, সকলকেই ধন্যবাদ এবং মোবারকবাদ। তাছাড়া যারা পরবর্তীতে এই ক্লাসটা যারা শুনবেন পরবর্তীতে এবং দেখবেন, তাদের সকলকে আমার মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ। এবং এই ক্লাসের মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়, কিছুটা যদি হোমিওপ্যাথির মৌলিক জিনিসটা বোঝা যায়, তাইলে আমি নিজেকে ধন্য মনে করব। ক্লাস করে পরবর্তীতে এডিট করে আপনাদের সামনে পেশ করতে গিয়ে হয় কিছু ঝামেলায় পড়তে হয়। তারপরেও এটা করছি এই জন্য, আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই চেষ্টাটা থেকে যাবে। তা দ্বারা যদি কারো কোনো উপকার হয়, হয়তো হতে পারে। আজকের পূর্ব কথা অনুযায়ী আজকের আলোচ্য বিষয় সিফিলিনাম। আমরা জানি ক্রনিক মায়াজাম হিসাবে, জটিল দোষ হিসাবে আমরা আগে জেনে গেছি জটিল দোষ কাকে বলে। তিনটা মায়াজামকে হ্যানিম্যান উল্লেখ করেছেন, তিনটা দোষকে উল্লেখ করেছেন: সোরা, সিফিলিস এবং সাইকোটিক। কি করে উৎপন্ন হয়, কি করে মানব দেহের মধ্যে এটার আবির্ভাব হয়, এই বিষয়টা গত ক্লাসে যতটুকু সম্ভব করা সম্ভব হয়েছে। এক একটা ক্লাসের জন্য, এক একটা মায়াজামের জন্য 2-3টা দিন পেলে হয়তো ওইভাবে করে অগ্রসর হওয়া যায়। কিন্তু যেহেতু আমরা সীমিত, আমাদের এটা ফান্ডামেন্টাল মৌলিক একটা কোর্স, আমরা কোর্স অনুযায়ী আপনাদের এমন কিছু জিনিস দিতে চাচ্ছি যাতে আপনি বেসিক কোর্সের হেল্প, যদি আগে বেসিক কোর্সেও মায়াজাম কিছুগুলা কথা আছে, সেটা যদি শুনে নেন আপনারা, এই সাথে সাথে 24টা ক্লাস ওখানে করা আছে, একটা ক্লাস পরিচিতি ক্লাস 25টা। তো তারপরে আপনাদের এটা বুঝতে খুব সহায়ক হবে। কাজে ওই কোর্সগুলা আমি মনে করি আপনারা ওই কোর্সগুলা প্রত্যেকটা কোর্স ভালোভাবে শুনবেন, এটা আমার দাবি। তারপরে এটা শুনলে আপনারা ওইভাবে করে ফলটা পেতে পারেন। ঠিক যে কথাটা আমি বলতে চাচ্ছি যে সিফিলিস দোষ কাকে বলে, সিফিলিস রোগ আর সিফিলিস দোষের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা আগেই বলা হয়েছে। একটা বাইরের থেকে পরজীবী, এটা যৌন ব্যাধি, সিফিলিস, সাইকোসিস। আজকে যে আলোচনাটা হচ্ছে এটা অযৌন যে রোগ, যেখান থেকে উৎপত্তি হয় সেটা আপনারা জানেন। অযৌন রোগটা উৎপত্তি হয় সোরা, যেখানে যৌনতার স্পর্শ নাই, কার্যগত বিশৃঙ্খলাই শুধু কাজ করে। আর যৌন সমস্যা যেখান থেকে উৎপত্তি, মানব জীবনের সাথে যৌন সমস্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জীবন যেখানে আছে, যৌনতা সেখানে আছে। কথাটাকে এভাবে একটু যদি আপনি মূল্যায়ন করেন, তাইলে দেখবেন জীবন যেখানে আছে সেখানে যেন যৌনতার ক্রিয়া আছে। কাজে একেবারে এটাকে বাদ দিয়ে পুত পবিত্র হতে হলে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাইলে এই যে ব্যাধিটা, উৎপত্তিটাও মানুষের যৌন প্রক্রিয়ার মাধ্যমে বিস্তার লাভ করে, সেখানে সিফিলিস এবং সাইকোসিস। প্রথম সিফিলিস রোগটা হয়, তারপরে সেটা চাপা পড়ে সিফিলিটিক মায়াজামের উৎপত্তি হয়। সোরা যেহেতু শরীরের মধ্যে পূর্ব থেকে বিরাজমান, তেমনি যে কোনো দোষী। তাইলে সোরার সাথে যখন সিফিলিস, অর্জিত সিফিলিস, মনে রাখবেন আগেও ক্লাসে আমি বলেছি, অর্জিত মানে নিজে অর্জন করা, নিজে সিফিলিস দ্বারা আক্রান্ত হওয়া। সিফিলিসে রুগী হতে পারে, এই দ্বারা আক্রান্ত হয়ে গেলে সোরার সাথে একটা জট বাঁধে না। প্রাইমারি, এটাকে বলা ফার্স্ট স্টেজ, প্রাইমারি স্টেজ। কয়েকটা স্টেজের কথা আমি আলোচনা করব। এগুলো আরোগ্যযোগ্য এবং সহজসাধ্য এই অবস্থাটা, এটাকে বুঝতে হবে। তাইলে আর সোরার সাথে সিফিলিস মিলন হলে অর্জিত
এটাও অর্জিত। দুইটা আরেকটা স্তর হয়, এটা হলো সেকেন্ডারি স্টেজ। এখানে কচিত জট বাঁধে, অল্প কিছু জড়ায়া যায়, একটু গভীরে চলে যায়। কেমন? প্রথম আর দ্বিতীয় পর্যায়ে চিকিৎসা করা সহজ। অর্জিত, অর্জিত মানে কি দেখেন, জিনিসটাকে একটু সহজে বোঝেন। সোরা আমার মধ্যে ছিল, আমার মধ্যে সোরা ছিল, আমি সাইকোসিস দ্বারা আক্রান্ত হয়েছি। আমি সাইকোসিস দ্বারা, সরি, যেহেতু সিভিলিস আলোচনা হচ্ছে, ওই একই অবস্থাটা বুঝে নেবেন। সাইকোসিসও এইভাবেই আসবে। যখন আমি সিভিলিস দ্বারা আক্রান্ত হলাম তখন, এবং আক্রান্ত হওয়ার পরে আমার ভিতর অর্জিত অবস্থা আসলো। এই অর্জিত অবস্থায় যদি আমি চিকিৎসা করাই, তাইলে আমার এই চিকিৎসাটা সহজ। জটিল রূপ কিন্তু প্রথম আর দ্বিতীয় পর্যায়ে দেখা যায় যদি কুচিকিৎসা হয়, অর্থাৎ চাপা পড়ে, আমার সিফিলিস অবস্থাটা যদি চাপা পড়ে, সিফিলিসের কতগুলো অবস্থা আছে, সেগুলো যদি চাপা পড়ে যায়, তাইলে আমি জটিল অবস্থায় যাব। যদি চাপা না পড়ে, এখান থেকে বিদায় হয়ে যায়, দ্যাটস ওকে, আমি মোটামুটি ভাই ভালো, আমার ঔরসজাত সন্তানরাও এর দ্বারা আক্রান্ত হবে না। খুব সহজে এতটুকুই বুঝলাম, বেশি। কিন্তু সাইকোসিসের সাথে যখন সোরার এবং মিলে যখন সিফিলিস তার সাথে আসছে যুক্ত হয়, তাইলে আরোগ্য প্রায় অসম্ভব রূপ ধারণ করে। গতিটা যদি এইভাবে হয়, এই শুধু এতটুকুই এখানে জানলে হবে, পরবর্তীতে আমরা অগ্রসর হব। এখন দেখেন, সিফিলিস তো আসলে ক্ষত, যে কোনো ক্ষত, এর কাজই হলো ধ্বংস করা। এটা আগে ক্লাসও একটুখানি টাচ দিয়ে, সিফিলিসের কাজই হলো ধ্বংস করা, ভাঙচুর করা, যত প্রকার ধ্বংসযজ্ঞ, এটা সিফিলিসের কাজ। ক্ষত প্রবণতাটা তার বেশি, এই জন্য এটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, সাধারণত দুইটি স্তরে। খুব বেশি আলোচনা না করলে, খুব অল্প করে আমি আলোচনা করব আপনাদের বোঝার জন্য। এটাকে দুইটা ভাগে ভাগ করলে, প্রথম ভাগকে বলা হয় হার্ড শ্যাঙ্কার বলা হয়। কেমন? প্রকৃত, এটা প্রকৃত সিফিলিস। আরেকটাকে বলা হয় শর্ট, স্থানীয়। কেমন? সফট, সফট, নরম, স্থানীয় ক্ষত, অর্থাৎ যে কোনো জায়গায় ঘা পেঁচড়া, বিশেষ করে যৌন অঙ্গেই বেশি হয়। প্যানিসে হয়, মূত্রদ্বারে হয়, প্রস্রাবদ্বারে হয়, এইটাই যৌন অঙ্গ যেটা, সেখানে একটু বেশি হয়। প্রকৃত সিফিলিসকে হার্শাঙ্কার যেটা, অর্থাৎ শক্ত ধরনের প্রকৃত যেটা, সঠিক চিকিৎসা যদি না হয়, ক্ষত হলে বাড়তে থাকে। যে ওই সব জায়গায় যদি ক্ষত হয়, তাইলে বাড়তে থাকে। কেমন? আর যদি যেটা এ থেকে পুজ উৎপত্তি হয়, এই যে এইসব থেকে পুজ উৎপত্তি হয়, তা সারা শরীরে কি করে? রস, রক্ত, এগুলো সাধারণত রস, রক্ত, মাংস, চর্বি, অস্থি, স্নায়ু আক্রমণ করে, এবং শুক্র ইত্যাদি ধাতু বিষাক্ত হয়ে যায়। তাইলে দেখা গেল সিফিলিসের ক্ষত জনন যন্ত্রে দেখা যদি যায়, খুব ভালো করে, খুব অল্প কথায় বেশি জিনিস বোঝাতে হচ্ছে। আপনারা দয়া করে বই পড়বেন। বই না পড়লে আমার কথায় কতটুকু আর বোঝানো সম্ভব হবে অল্প সময়ের মধ্যে। সিফিলিসের ক্ষত জনন যন্ত্র যদি, মানে প্যানিসে অথবা অন্য জায়গায় যেখানে জনন যন্ত্র আর কি, যৌনাঙ্গে দেখা দেয়, তাইলে এইটা হার্ট শ্যাঙ্কার, মানে প্রকৃত সিফিলিস রূপে রূপ ধারণ করে। কিন্তু সিফিলিসের সমস্যা যদি, যেমন জিহ্বা হলো, নাকে হলো, চোখে হতে পারে, এরকম অন্য জায়গায় যদি দেখা যায়, তাহলে শুধু ক্ষত, বাইরে একটা ক্ষত হলো, এইটা চিকিৎসায় চলে যায়। কিন্তু যেটা প্রকৃত সিফিলিস, এইটা যেতে সময় লাগে, তবে সুস্থ অবস্থায় যদি চিকিৎসা করানো হয়, তাহলে এখান থেকে বিদায় হয়ে যায়। কিন্তু চাপা যদি পড়ে, তাহলে গন্ডগোল শুরু করে। তাইলে দেখেন, এটা হলো হার্ট শ্যাঙ্কারের কথা আমি আলোচনা করছি, যেটাকে প্রকৃত সিফিলিস বলা হয়। প্রকৃত সিফিলিস রোগ আক্রান্ত হয় যৌনাঙ্গের এগুলো। কিন্তু যেটা সফট বা নরম, স্থানীয় আক্রমণ করে, সেইটা হলো ধাতু বিষাক্ত হয় না। তাহলে হার্ট শ্যাঙ্কার আপনার ধাতুকে, আপনার অবস্থাকে চেঞ্জ করে ফেলতে পারে। দূষিত যদি চিকিৎসা হয়, তাহলে আপনার যে মোটিভটা, মন মানসিকতার উপরে আক্রমণ করে। ধাতু বিকৃতি হলে কিভাবে হয়? ধাতু প্রকৃতি পড়ানো হয়েছে আপনাকে।
তাইলে তার জন্মপ্রবাহের সাথে মিলে যায়, তার মানে একেবারে মন মানসিকতা তার প্রকৃতির সাথে মিশে তাকে ডিস্টার্ব করে। কিন্তু যেটা সফট স্যাঙ্কার আর স্থানীয় যেটা ক্ষত, এইটার এই কাজটা করে না। এটার লক্ষণটা কি? এগুলো হয় কোত্থেকে? অপরিচ্ছন্ন মিলন থেকে হয়। বলে যৌন কাজ না করলেও কি এটা হবে? হ্যাঁ, হতে পারে। কিভাবে? যেমন আপনি এক বাসায় গেছেন, সেখানে তার সিভিলিস ছিল, সেই রুগীর জামা কাপড় আপনি পরেছেন, সে যেখানে প্রস্রাব করেছে আপনি প্রস্রাব করেছেন, অথবা যে কোনোভাবে আপনার যৌন অঙ্গে লেগেছে। আপনি তো পবিত্র মানুষ, আপনার কোনোদিন এইসব খারাপ কাজের সাথে জানি না আপনি, তারপরও হতে পারে। একটা কুকুরের এই রোগটা ছিল, কুকুরটা একটা জায়গায় বসছে, সেখানে আপনি পরিষ্কার করে দিয়েছেন কাপড় দিয়ে, কিন্তু ভালো করে পরিষ্কার করেন না, আপনার লুঙ্গিতে লেগে গেছে, সেই জার্ম আপনাকে আক্রমণ করতে পারে। এইভাবেও ঘটতে পারে। তাইলে এইসব জায়গায়, কারণ এখানে এই সফট স্যাঙ্কারের স্থানীয় ধাতু বিষাক্ত সাধারণত হয় না। অপরিচ্ছন্ন মানুষের মিলনের ক্ষেত্র এটা। দুষ্ট জাতীয় ফোড়ার প্রবণতা দেখা দেয়, বাগি হয়, ঘামটা মানে যদি সফট স্যাঙ্কার যদি হয়, স্থানীয় লক্ষণ দেখা দেয়, তাইলে তার জিহ্বা মোটা হয়। যেমন সালফারের সিভিলিনামের, অথবা সিভিলিনাম তো নাম, এখানে মার্সলের সিভিলিসেরও দেখেন এই জিহ্বাটা মোটা হয়ে যায়, থলথলে হয়ে যায়, লালা পড়ে, দাঁতের দাগ দেখা যায়, গালে ক্ষত হয়, চুলকানিবিহীন নানা প্রকার চর্মরোগ দেখা দেয়। এইটা হলো স্থানীয়। এটা অপরিচ্ছন্ন অবস্থায় এগুলা সাধারণত হয়। হাড়ের যন্ত্রণা হয়, কীট কামড় মারে, ব্যথা করে হাড়ে, রাতে সমস্ত রোগ বৃদ্ধি হয়, আত্মহত্যার প্রবণতা তার মধ্যে যাবে। এই যে অবস্থাটা হয়, এই অবস্থাগুলাকে স্থানীয় সিফিলিসের প্রবণতাকে বলা হয়। এখন আমরা একটু অন্যদিকে, প্রথম যে ভাগ করেছিলাম 3টা স্তরে, আপনার জিনিসটা 3টা ভাগে ভাগ করা যায়। এই সিভিলিসকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করে আলোচনাটা করতে পারি। একটাকে বলা হয় প্রাইমারি স্টেজ, একটাকে সেকেন্ডারি স্টেজ, একটাকে টার্সিয়ারি স্টেজ, তৃতীয় অবস্থা। 3টা অবস্থাকে বুঝতে চাই। তো 3টা অবস্থাকে যদি আমি বুঝি, তাহলে আমি কি করতে পারবো? এই বুঝতে পারবো একটা মানুষের কোন অবস্থায় এইটা আসছে, তখন আমি ঔষধ নির্বাচনটা সঠিকভাবে করতে পারবো। বিষয়টা অনেকের কাছে এত মনে হয় যে একটু জটিল মনে হয়, অথবা এটা মনে হয় যে এগুলো লাগবে না চিকিৎসায়। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিতেছি যে যদি এই লাইটে যদি আপনি একটু বুঝে পড়েন, আপনি মায়াজামের চটি চটি বই আছে, বিভিন্ন বই আছে, এই লাইটে কোনো বই আপনি যদি হাতের কাছে পান, এই লাইটে যদি পড়ে দেখতে পারেন, তাইলে আমার মনে হয় আপনার পক্ষে জিনিসটাকে অ্যাবজর্ব করা, হজম করা, বুঝা, অনুভব করা, এবং এই সাথে মানুষের চরিত্রটাকে আপনার নিজের পরিবারের চরিত্রটাকে মিলেন, তাইলে দেখবেন যে আপনি আসলে ধীরে ধীরে ভালো একটা অবস্থায় পৌঁছতে পারবেন। এটার প্রাইমারি স্টেজ, অর্থাৎ প্রথম অবস্থাটাকে, প্রাথমিক অবস্থাটাই আমি আলোচনা করব। মানে তার অবস্থাটা, এই অবস্থায় তার মোশনটা কি থাকে, প্রবণতাটা কি থাকে। একটাকে বলা হয়, কয়েকটা ভাগে এটাকে আমরা ভাগ করে নিতে পারি। একটা বুঝলে সবটা বুঝতে সহজ হবে। সংক্রমণকাল, রোগের প্রাথমিক অবস্থা, অর্থাৎ ইনফেকশন পিরিয়ড যেটাকে বলি, এবং এইটা তো বুঝাই যায়। ইনফেকশন পিরিয়ডটা হলো তার যৌন রোগ, তার আবির্ভাব, যৌন মিলনটাই তা মূলত দায়ী, অথবা ওই যে কাপড় চোপড় লাগাল যেটা প্রথম বললাম, সেটাই তার দায়ী। আর একটা কথাও প্রাথমিক স্তরে থাকতে পারে, সেটা হলো জন্মগত তার মায়াজামিক দোষ, পূর্বেই তার দোষ ছিল, এটাও থাকতে পারে। এইটা সাধারণত 7 থেকে 21 দিনের মধ্যে, এটা এই সংক্রমণকালের মধ্যেই তার এগুলো প্রকাশ হয়। এটা জাস্ট একটা আইডিয়া, হতেই হবে, এর মধ্যে প্রকাশ হবেই, এটা ধারণা ঠিক নয়। হতে পারে, বেশি দিনও লাগতে পারে। এই সময় বাহ্যিক প্রকাশ কাল দেখা যায়, তার বাহ্যিক প্রকাশের ধারাগুলা এই সময় বোঝা যায় তৃতীয়ভাবে। এবং সেগুলো কি? এই যে অবস্থাগুলো, এটা কি হয়? চুলকানিবিহীন চর্ম ক্ষত দেখা দেয়।
ক্ষত হয় পায়ের নিচে হতে পারে, হাতে হতে পারে, যৌনাঙ্গেই বেশি, কিন্তু পুজ হয়, এগুলো কি চুলকানি থাকে না, চুলকানি বিহীন। সোরা যদি বেশি রাইজ করে, সেদিন একটা প্রশ্ন করেছিলেন যে দোনোটা মায়াজাম থাকলে তখন কি হবে, না আপনি দেখবেন একটা মায়াজামই ভেসে ওঠে, দুইটা মায়াজাম একসাথে থাকে না, এটা পরে আলোচনা হবে। চুলকানিবিহীন ক্ষত এবং এই ক্ষতটার মধ্যে সুচ ফুটানো যাতনা থাকে, তাহলে সুচ ফুটানো যাতনা এইটা কিন্তু সিভিলিটিক মায়াজামের একটা প্রধান বৈশিষ্ট্য। এতটুকু প্রাথমিক স্টেজে পাবেন আপনি। এগুলো হয় কেন? চাপা দিলে এই অবস্থাটা যদি এগুলা চাপা দেন, তাহলে কুস্কিতে গ্ল্যান্ড ফুলে, কুস্কির কাছে যে এই রগ আছে না, এই গ্ল্যান্ডগুলো ফুলে যায়, প্রদাহ হয়, শক্ত হয়ে যায়, কষ্টকর অবস্থার সৃষ্টি করে। আর কি হয়, এই অবস্থার মধ্যে ফুলে যায়, গ্ল্যান্ডগুলো ফুলে যায় কুস্কিতে, তখন বাগি বলে এটাকে, বা বিউব। এইটা প্রাথমিক স্টেজ। বলে কুস্কির ওখানে ব্যথা হয় হঠাৎ করে, আবার কয়েকদিন পরে থামিয়া যায়, প্রস্রাবে একটু কষ্ট দেখা যায়, প্রস্রাবে মানে ক্ষতটা হয় না, এই ক্ষত চাপা দিলে এই অবস্থাটার সৃষ্টি হয়, এই বাগি হওয়া, এই প্রাথমিক একেবারে স্টেজ। কেমন? সিভিলিসের বাগি কুস্কির উভয় দিকেও হয়, একসঙ্গে বহু সংখ্যক গ্ল্যান্ড, ছোট ছোট গ্ল্যান্ডগুলা একেবারে একত্রে প্রদাহিত হয়। আমি দেখেছি, বুঝছেন, তখন তো বুঝি না, এই ছোটোবেলায় আমাদের এই রুগী, আমি তখন ডাক্তারও না, রুগীর একেবারে পুরো রগের মধ্যে যেখানে যেখানে বড় বড় রগ আছে না, হাতে পায়ে এই ঘিরার কাছে, সব রগগুলোর মধ্যে ছোট ছোট গ্ল্যান্ড হয়ে তীব্র ব্যথা, হাঁটতে পারতো না, তাকে ইঞ্জেকশন দেওয়া হয় বহু পদের, সাইটামিন, প্যারামিন, কি জানি কি কি, এই একেবারে 4টা কিছু মিলে তখন এই চিকিৎসাটা আমি দেখেছি এইভাবে করেছে, বুঝছেন। সেই সব অবস্থায় চাপা দেওয়ার কারণে বহুবিধ প্রবলেম শরীরের মধ্যে রাইজ করে, অনেকগুলা গ্ল্যান্ড সেগুলা প্রবাহিত হয় এবং প্রদাহিত হয়, দাহ সৃষ্টি করে। গনোরিয়া বা অন্য কোনো, দেখেন প্রাথমিক অবস্থায় সিভিলিটিকের যে ব্যাগি, এটা অনেকগুলো হয় এবং গ্ল্যান্ডগুলা একত্রে প্রদাহিত হয়, বহু সংখ্যক গ্ল্যান্ড থাকে। কিন্তু গনোরিয়া সাইকোটিকের, এটা মনে রাখার সুবিধার জন্য, অন্য বাগি কুস্কির একদিকে হয়, একটি মাত্র গ্ল্যান্ড প্রবাহিত হয়, এইটা প্রদাহিত হয়। এইটা মনে রাখার একটা চমৎকার জিনিস আপনি মনে রাখেন, যে সিফিলিসের প্রাথমিক অবস্থায় যে গ্ল্যান্ডগুলা কুস্কির এখানে হচ্ছে, সেখানে বহু গ্ল্যান্ড একসাথে আক্রমণ করে এবং সেটা প্রদাহিত অবস্থার সৃষ্টি করে এবং বহু সংখ্যক গ্ল্যান্ড প্রদাহ হয়। বাট সাইকোসিস আক্রান্ত যদি হয়, তাহলে এ দিয়েও কিন্তু কোন মায়াজামভুক্ত অন্তর্ভুক্ত এই প্রাথমিক অবস্থায় চিনা যায়, যে গ্ল্যান্ড একটা মাত্র আক্রমণ হবে, একটা গ্ল্যান্ড প্রদাহিত হবে এবং পেকে পুজ হয়, এখানে পাকা পেকে যায়, পুজ হয়। এই পার্থক্যটা যদি আপনি বোঝেন, তাহলে কোন স্টেজে কোন মায়াজামের, এ শুধু একটা ঘটনা দিয়েই বুঝতে পারতেছে। প্রাথমিক অবস্থায় দুটা রোগ হয়, একটা সাধারণত স্যাঙ্কার মানে ক্ষত, হাড়, কেমন, আর আরেকটা হলো গিয়া বিউব, যেটাকে বাগি আমরা নাম দিই, এটা হতে পারে। ঠিক তেমনি ভাবে আমরা দ্বিতীয় অবস্থার মধ্যে যদি বিরাজ করি, দ্বিতীয় অবস্থা থাকে এবং সেটা চাপা যদি দেই, পচনের অবস্থা, তাইলে সূচনা হয়। দ্বিতীয় অবস্থাকে যদি চাপা দেই, অর্থাৎ এই অবস্থাটা ইঞ্জেকশনের মাধ্যমে বাগি হলো, বিউব হলো, এগুলো হয়ে গেল প্রাথমিক স্টেজে, শেষ স্টেজে এটা চাপা দিলে দ্বিতীয় অবস্থা চলে আসলো। এই দ্বিতীয় অবস্থা যখন সূচনা হয়, অর্থাৎ দ্বিতীয় অবস্থা, এটা চাপা দিলেই কি হবে, ক্ষত হবে, পুজ হবে, এই চাপা দিলে গ্ল্যান্ডগুলো আরও ফুলে যাবে, আক্রান্ত হবে, পচন অবস্থার সৃষ্টি হবে। দ্বিতীয় অবস্থা যদি চাপা দেওয়া হয়, তাহলে সেটা 3 ভাগে বিভক্ত হয়। 3টা জিনিস আমরা দেখতে পাই। কি দেখতে পাই? চর্মে তাম্র বর্ণের ন্যায়, তামার বর্ণের ন্যায় চর্মের মধ্যে বৃত্তাকার চুলকানিবিহীন এক প্রকার উদ্ভিদ দেখা দেয়। খুব ভালো করে খেয়াল করেন, স্কিনের উপরে তামার বর্ণটা তো বুঝাই যায়, গোল হয়ে বৃত্তাকার ছোপ ছোপ দাগ, যেটাকে আমরা বলি, এবং সেটা চুলকায় না, শরীরের যে কোনো জায়গায় হতে পারে,
এইসব জায়গায় দেখবেন অনেকের ছোপ ছোপ দাগ, গালে হতে পারে, মাংসর স্থানে বেশি হয়, বগলে হয়, অনেকের নাভির কাছে হয়, কুস্কির কাছে হয়, অথবা পাজরার কাছে হয়, ছোপ ছোপ দাগ হয়ে যায় তামার বর্ণের মতো, এবং তার কোনো চুলকানি টুলকানি কিচ্ছু থাকে না, এক প্রকার উদ্বেগ। এই অবস্থার সৃষ্টি হয়। এইটা আর চাপা দিলে কি হয়, ক্ষত সমূহ হইতে থাকে, হাড়গুলাতে কনকনে ব্যথা হয়, কনকনে ব্যথা হতে পারে, সুস্ফুটানো ব্যথা হতে পারে, আর মানসিক কিছু প্রবলেম সৃষ্টি করে, বিষাদ, নির্জনতা, আত্মহত্যার প্রবণতা তার মধ্যে দেখা দেয়। সিভিলিটির এটা একেবারে প্রধান ধর্ম, আত্মহত্যার প্রবণতা হওয়া। দ্বিতীয় অবস্থায় এতটুকু আলোচনা করলাম, এর বেশি না। তৃতীয় অবস্থায় যদি যায়, অর্থাৎ দ্বিতীয় এই অবস্থায় চিকিৎসাটা হলো না, যদি না হয়, বাগির পরে দেখা গেল ক্ষত হলো, চুলকানিবিহীন ক্ষত হলো, স্কিনের কালার চেঞ্জ হয়ে গেল, এবং তার মানসিক বিষাদ দেখা দিল, নির্জনতা প্রিয় দেখা দিল, তার মনের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখালো, দ্বিতীয় অবস্থায় আছে। এইটাও যদি চিকিৎসা না হয়, যদি চাপা দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে অথবা অবহেলার মাধ্যমে যদি এটা ঘটে, তাহলে তৃতীয় অবস্থার সৃষ্টি হয়। ওকে, এই তৃতীয় অবস্থার মানসিক লক্ষণগুলো কি হয়, চেঞ্জ হয়ে যায়। শরীরের রস রক্ত তখন প্রবাহিত হয়, ঝরতে থাকে, ব্লাড, মাংস, মাসেল, মেদ, ফ্যাট, এগুলাই একেবারে সমস্ত দেহযন্ত্রটাকে সে আক্রমণ করে ফেলে। এবং এমনকি তার শুক্র কীট যেটা আছে, এখানে ডিম্বাশয়, ওভারি, যত প্রকার এই অবস্থার আছে, সমস্ত দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে রস জাতীয়, কয়েকটা, রস, রক্ত, মাংস, দেখবেন রস, রক্ত, মাংস, মেদ, 7টা অবস্থা, এই হাড়গুলা কেমন, মজ্জা যেটাকে আমরা বলি, শুক্র কীটগুলো আছে বা ডিম্বাণু, এটাকে সপ্ত ধাতু বলা হয়। এই 7টাকে সপ্ত ধাতু, শরীরের 7টা যে ধাতুগত অবস্থা আছে, এগুলা সম্পূর্ণরূপে আক্রান্ত হয়ে পড়ে, তৃতীয় অবস্থায় আসবে। এ ধাতকে এই অবস্থায় যখন আসে তখন স্ক্রোহুলা হয়। এই অবস্থায় কিছু কিছু লক্ষণ তার মধ্যে দেখা দেয়। এখন আমরা জানতে চেষ্টা করব যে এর মানসিক লক্ষণটা কি। যেমন একটা ঔষধ আলোচনা করলে তার ধাতুগত অবস্থাটাকে বুঝতে হয়, খুব খেয়াল করবেন। আমরা পরে ম্যাট্রিয়া মেডিকা আলোচনা করতেছি, এমন একটা স্টাইলে আমি আলোচনাটা করতেছি, অনেক বই ঘেটে আপনারা এটা রেডি করে নেবেন। যে যেমন একটা আমাদের ভুল কি জানেন, আমাদের মূলত যে ভুলগুলো আমরা করে থাকি সেটা হলো যে আমাদের পড়ার স্টাইলটা আর বাস্তবতা এক হয় না। যেমন আমরা বিভিন্ন বই আছে, আমরা মায়াজাম সিমটমগুলো পড়ে বুঝতে চেষ্টা করি, মায়াজাম একদিকে একরকম করে বুঝি আর ম্যাট্রিয়া মেডিকাকে আরেক রকম করে বুঝি, যার জন্য আমাদের আসলে বাস্তব জীবনে যখন যাই তখন একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, বুঝতে কষ্ট হয়। এই জন্য আমি যেইভাবে করে বলতে চাই সেটা হলো এটা, যেমন একটা ম্যাট্রিয়া মেডিকা পড়তে গেলে কিন্তু এই স্টাইলেই আপনাকে মানুষের প্রথম ধাতু প্রকৃতি, তার জীবনী শক্তি, তার মানসিক অবস্থাটা, তার সার্বদৈহিক অবস্থাটা বুঝতে হবে, তার হ্রাস বৃদ্ধি বা ভালো মন্দ বুঝতে হবে। এইভাবে যদি আমরা বুঝি তাহলে মায়াজামটাকেও সেভাবে বুঝবো। দেখেন, মায়াজামটাকে এভাবে বুঝবো, রুগীলিপিটা এভাবে নেব, আর ম্যাট্রিয়া মেডিকাকে এভাবে পড়বো। এই 3টা জিনিসই কিন্তু সেম হয়ে যাবে, পড়ার স্টাইলটাই সেম করে দেবে। আমি বোধহয় কথাটা ভালো বুঝাতে পারিনি। আপনাদের সামনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা পরে প্রশ্নটা ক্লিয়ার করেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমি মায়াজামের সমস্ত দিকগুলা যেভাবে বুঝবো, একটা মানুষেরই তো মায়াজাম, ঠিক তেমনিভাবে ম্যাট্রিয়া মেডিকার যে চিত্রটা সেটা তো মানুষেরই চিত্র। আসলে রুগী চিত্রটা যেভাবে সেটা মানুষেরই চিত্র, সেটাকে মায়াজাম এই স্টাইলেই বুঝবো, এই ফরম্যাটেই বুঝবো, ফরম্যাটটা একই হবে। এবং যখন আমি রুগীর কাছ থেকে রুগীলিপি সংগ্রহ করব তখন আমার মগজের মধ্যে মানুষের চিত্রটা, মায়াজামের অবস্থাটা আমার মগজের মধ্যে সেট আপটা এরকম থাকবে, যার ফলে আমার প্রশ্নগুলা জিজ্ঞাসা রুগীর কাছ থেকে জানতে চাওয়া একই রকম হবে। তখন আমার মগজে যে সঞ্চিত থাকবে, ম্যাট্রিয়া মেডিকার যে ঘটনাগুলো থাকবে তার সাথে রুগীর বর্ণনাটা প্রায় সেম হয়ে যাবে, মিলে যাবে।
তখন আমি ঔষধটা সঠিক নির্বাচন করতে পারব। আশা করি আমার কথাটা বুঝছেন। যদি এই কথাটা বুঝে থাকেন ভালো, না বুঝলে আবার প্রশ্ন করবেন, আমি হয়তো আবার উত্তর দিতে চেষ্টা করব। তাহলে মানসিক লক্ষণটা আমার এখন জানা দরকার। তো অবস্থাটা বুঝে গেলাম, দৈহিক কাঠামো সমস্ত কিছু বুঝে গেলাম, সার্বদৈহিক অবস্থাটাও মোটামুটি কিছুটা বুঝে আসলো। আচ্ছা, এই ইচ্ছাবৃত্তিটা কি? এই মানসিক অবস্থাকে 4টা অবস্থায় ভাগ করা হয়। দেখুন এইরকম করে ম্যাটেরিয়া মেডিকা ওটাও খুঁজে বের করবেন। 4টা অবস্থা কি হলো? একটা হলো ইচ্ছাবৃত্তি, আরেকটা হলো বুদ্ধিবৃত্তি, আরেকটা হলো অনুভব বৃত্তি, আরেকটাকে বলা হয় স্মৃতিবৃত্তি। মানুষের এই 4টা অবস্থা মানসিক লক্ষণ নির্দেশ করে। খুব ছোট্ট করে কথাগুলো বলবো। ইচ্ছাবৃত্তিটা, কারণ এটা সামনে ম্যাটেরিয়া মেডিকেও আসবে কথাগুলো। ইচ্ছাবৃত্তিটার মধ্যে এই মায়াজামের, সিভিলিস মায়াজামের ইচ্ছাটা কি? ধ্বংস। এটা বোঝাই যায়। নিজের জীবনকে ধ্বংস করা, আত্মহত্যা। মানুষের নিজের জীবনের চেয়ে প্রিয় পৃথিবীতে কি আছে? আর কিছু নাই। সেইটাই সে নষ্ট করে ফেলতে চায়। কত জঘন্য বৃত্তি তার মানসিক, এটা মনে রাখতে হবে। তাইলে নির্জনে একা থাকা, মানুষের সঙ্গ না থাকা, দিন যাপনের এইরকম করে একাকিত্ব জীবন যাপন করা, অর্থাৎ তার মধ্যে যত প্রবৃত্তি সব ধ্বংস দেও। কথা বলতে তার ইচ্ছা করে না, তার ভাল লাগে না, তার দিনে চেয়ে রাতে তার সমস্ত সমস্যাগুলো বৃদ্ধি দেয়। নিজের দুঃখ কষ্টের কথা ডাক্তারকেও সে অন্যকে বলতে অনিচ্ছা, ভাল লাগে না, যে 5 মহিনা বলিয়া লাভ, এই ভঙ্গিটা তার আলাদা। এইটা ইচ্ছা বা অনিচ্ছা, এইটাই তার রূপ। আর কথা বলতে তার ইচ্ছা করে না, অনিচ্ছা। আরও হয়তো আছে, আপনি ম্যাটেরিয়া মেডিকা পড়লে এগুলো খোঁজ করে বার কেন নেই। কোন ঔষধটা যে কোনটার মধ্যে পড়ছে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে কোন মায়াজামে পড়তেছে। তার মরতে ইচ্ছা করে, যে ওষুধটা মরতে ইচ্ছা করে সেটা তার মায়াজাম হলো সিভিলিটিক মায়াজাম। যেটা মরতে বাঁচতে ইচ্ছা করে সেটা তাহলে সিভিলিটিক মায়াজাম হবে না? মানে এইটা যদি পড়া থাকে আপনি অটোমেটিক বুঝতে যাবেন তার অনুভব শক্তিটা কেমন। প্রেম প্রীতি ভালোবাসা ও কর্তব্যবোধের প্রীতি সিভিলিস রোগীর মনে স্থান পায় না। কোনো ভালোবাসা নাই, কোনো আন্তরিকতা নাই, নৈরাশ্য, বিমর্ষ, হতাশা, একেবারে এরকম জীবনের প্রতি অনীহা, এগুলাই তার আসলে মৌলিক বিষয়। এইভাবে করে দেখতে হবে। আত্মহত্যার প্রবৃত্তি তার থাকেই। বুদ্ধিটাও ধ্বংস করা, নিজে তার মানুষের বুদ্ধিবৃত্তি এমন এক প্রবৃত্তি যা অপ্রকাশিত, স্বপ্রকাশিত। বুদ্ধিটা নিজে নিজে প্রকাশ পায়, কিন্তু কোনোভাবেই গোপন করা যায় না। মানুষের চাল চলন, কথাবার্তায়, তার ব্যবহারে, কাজে, প্রতিটি কাজকর্মে বুদ্ধিবৃত্তির প্রকাশ পায়। তাহলে এখানে গিয়া কি ঘটনা ঘটে? কোনটা বর্জনীয় বা কোনটা তার কাছে ভালো লাগে বিচার করার ক্ষমতাটা সে হারায় ফেলে, এবং সে অঙ্কে কাঁচা, অর্থাৎ যোগ বিয়োগ করা, এই সব তার মধ্যে ভালো লাগে না। মানে তার নিজের জীবনেরও যোগ বিয়োগ তার অপছন্দ, অর্থাৎ নিজেরকে আত্মহারা, নিজের অবস্থাটাও সে হারায় ফেলায়। মনের এই বুদ্ধিবৃত্তি বিকৃত অবস্থা, অর্থাৎ মনের বুদ্ধিটার বিকৃত অবস্থা হলে এই অবস্থাটা সৃষ্টি হয়। কোনো কিছু গোছাতে পারে না, যাওয়ার আগে যে সব কিছু গোছায় টোছায় যাবে, এই অবস্থাটাই থাকে না তার। কেমন? নিজের জীবনের প্রতি মমতা প্রত্যেক মানুষের বিদ্যমান, সেই মমতাটাও বুদ্ধি দ্বারা যে ট্যাকেল করবে যে না এটা করা উচিত বা উচিত না, এটা সে হারায় ফেলায়। এইটাই তার বুদ্ধিবৃত্তির সবচেয়ে বড় ধ্বংসের দিক। এমনকি তার নিজের কষ্ট দুঃখ যে উপলব্ধি করবে যে কষ্টটা কি, আরেকজনের কাছে প্রকাশ করতে তার ইচ্ছাও করে না, তার এই বুদ্ধিটাও হারায় ফেলায়। এর বেশি আর এই আলোচনা সম্ভব না এই স্বল্প সময়ের মধ্যে। স্মৃতিটা তো ধ্বংসযোগ্য, একেবারে সোজা কথা। স্মৃতি তো দুর্বল, কাঁচা, এইরকম। ওই যে বললাম মনে থাকে না, তার মনে থাকে না। বারে বারে পড়ান, জোর করে পড়াবেন বাচ্চাকে, কিন্তু বাচ্চা তো কথা মনে করতে পারে না, কোনোটাই কিছুই মনে রাখতে পারে না। হিসাব নিকাশ, অঙ্ক, এতবার পিটানোর পরও সে অঙ্ক পিটিয়ে তাকে নষ্ট করে ফেলেন। তখন তার মন মানসিকতা খারাপ হয়ে যায়, এমনকি সে ঘরের থেকে বের হয়ে যায়, বাইরে চলে যায়, ঘর মুখে আর হয় না, মায়ের কাছেও থাকতে চায় না। এই অবস্থাটা তার মধ্যে অত্যধিক দুর্বল, তার এই স্মৃতিশক্তি এত কম। এই জন্য বলা হয় সে অঙ্কে কাঁচা। কেমন? হিসাব বিজ্ঞানে সে পারদর্শী না। অনেক ছেলে মেয়ে আপনি এইভাবে করে দেখতে পাবেন যে তার কি অবস্থাটা হচ্ছে। এই কথাগুলো আসলে বুঝে যদি থাকে, একেবারে হাবা গোবা বোকা,
বোকা টাইপের, টাইপটাই বোকা টাইপ, এরকম থাকে, বুঝতে পারে না। এই হলো এই মানসিক বৃত্তিটা। রাসবৃদ্ধিটা সম্পর্কে অল্প, রাত্রে বৃদ্ধি কনফার্ম। সিফিলিটিক মায়াজামের রাত্রে বৃদ্ধিটা হবেই হবে। সকল কষ্ট ঘর্মে বৃদ্ধি, রোগীর সর্বপ্রকার কষ্টটা ঘাম দিলে বৃদ্ধি, ঘাম তো স্বাভাবিক অবস্থা, এটা বৃদ্ধি। এই কথাটা মনে রাখতে হবে। সাদা তাপে গরমে বৃদ্ধি, রাসবৃদ্ধি যত জানা যায়, যত জানবেন, একটা ঔষধের রাসবৃদ্ধি জানা এটা একটা গুরুত্বপূর্ণ দিক। রাসবৃদ্ধি জানলে একটা ওষুধকে ভালোভাবে আপনি বুঝতে সহজ হবে। গরম বা অধিক ঠান্ডা সে সহ্য করতে পারে না। বাতের রোগী হইলো, বাতে তো গরম এইটা ঠান্ডা দিলে ভালো লাগে, এইটা ঠান্ডাও সহ্য করতে পারে না। খাদ্যটাও সে ঠান্ডা পছন্দ করে, খাদ্য কিন্তু ঠান্ডা পছন্দ করে। উপশম কিসে বৃদ্ধি হয়? উপশমটা সাধারণত দিনের বেলায়, আর ঠান্ডায় উপশম, ঠান্ডার সেক দিলে তার উপশম হয়। আবার কোনো কোনো রুগী নাতিশীতোষ্ণ আবহাওয়া ভালো লাগে, এরকম। মানে সোজা কথা, ক্ষত প্রবণতা তার থাকে। সকল নাসিকা রক্তস্রাব, কর্ণের পুজস্রাব, স্ত্রী লোকদের প্রদরস্রাব, এগুলা যদি হয় তাহলে তার উপশম দেখা দেয়, উপশম হয়। যত স্রাব হয় তত ভালো লাগে। এইবার বিভিন্ন অংশগুলা নষ্ট হয়ে যায়, গ্ল্যান্ডগুলা বৃদ্ধি হয়, মুখের ঘা হয়, যৌনাঙ্গে ঘা হয়, গলায় গ্ল্যান্ডগুলা বেড়ে যায়, মস্তিষ্কের আবরণ ঝিল্লিতে সমস্যা দেখা যায়, অস্থি, হাড় কনকনে ব্যথা, চিনচিনে ব্যথা, বিশেষ করে সুই ফুটানো ব্যথা, ছিঁড়ে ফেলা ব্যথা, বিদীর্ণকর ব্যথা। যদি সম্ভব হয় একটা তুলনামূলক আলোচনা সংক্ষেপে করব আর কি। তো এগুলা মনে রাখতে হবে। সিফিলিসের এই মায়াজাম একটা বই সংগ্রহ করতে হবে এবং একটা একটা করে মায়াজাম পড়তে হবে। মায়াজাম পড়লে আপনার সুবিধা হবে। একটা তালিকা আপনি দেখবেন যে মায়াজাম সিফিলিটিক যদি হয় তাহলে গ্যাংগ্রিন হতে পারে, পচন জাতীয় যত রোগ এগুলা হতে পারে, এটা মনে রাখতে হবে। চুলকানি সারা দুর্গন্ধযুক্ত পুজ, রস, শরীরের যে কোনো জায়গায় চুলকানি থাকবে না, রস, চর্মরোগ, চুলকানিবিহীন চর্মে উদ্বেগ, এগুলা থাকতে হয়। চুল নখগুলা পাতলা থাকে, চুল নখ পাতলা থাকে, মাথায় টাক পড়ে, একেবারে টাক, পুরা টাক। টাকালা দেখলেই কিন্তু আপনি সিফিলিটিক বলে ডাক দিয়েন না, তাহলে ঝগড়া বাজবে। দুর্গন্ধ, ঋতুস্রাব, মানে গন্ধ এটা থাকবে। আরও কিছু লক্ষণ আমরা সামনের দিকে তুলনায় দেখি বলতে পারি কিনা। আর এই সাথে আপনাদেরকে অনুরোধ করব, আবার অনুরোধটা করছি যে মায়াজামের উপরে আমার ক্লাস আছে, ইউটিউবে কয়টা ক্লাস আছে, সেগুলা ব্যাপকভাবে আরও অন্যভাবে, এখানে অন্যভাবে সেটিং করছি আপনাদেরকে অন্যভাবে বলছি। ওগুলোর সাথে এই আলোচনাটা বনবে না, একটু ব্যতিক্রম ধর্মী আপনাদের জন্য ফান্ডামেন্টাল কোর্সের উপযোগী করে করা হয়েছে। ওই আলোচনাগুলো শুনলে আপনারা ব্যাপকভাবে ধারণা করতে পারেন। লম্বা হাড়গুলা ব্যথা করে, এবং কি স্ত্রী ডিম্বাণু নষ্ট হয়ে যায়, অক্ষমতা, যৌন অক্ষমতা দেখা দেয়, স্ত্রী লোকের সন্তান ধারণে অক্ষমতা দেখা দেয়, এই মৃত শিশু জন্মদান করার প্রবণতা, এইটাও একটা লক্ষণ। এইভাবে করে সিফিলিটিক মায়াজামকে আমরা মোটামুটিভাবে রোগগুলা, এগুলো আরও রোগ আছে, কী কী রোগ হয় অনেক বইতে পাবেন। আমি তো জাস্ট একটা টাচ করে দিলাম, আপনাদের ভিতরে একটা উদ্দীপনা সৃষ্টি করলাম যে হ্যাঁ এইভাবে পড়া উচিত। এই যে ফর্মটা দিলাম আপনাদেরকে, এই ফরম্যাট অনুযায়ী আপনাদের পড়া উচিত। ধন্যবাদ। আমি সিফিলিটিক মায়াজামের আলোচনা এখানে শেষ করলাম।